জামাত শুধু বাংলাদেশের মানুষের সামনে না, পুরা বিশ্বের সামনে কিন্তু তারা তাদের যেই আইডিওলজি বলেন এবং সেই আইডিওলজিকে তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা কাজে লাগাবে, এই জিনিসটাকে তারা চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি মনে করি যে এই জায়গায় আমার মনে হয় বর্তমানে মাঠে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারাও তো বিভিন্নভাবে করছে। বাট আমি মনে করি যে এইরকম আন্তর্জাতিক পরিমণ্ডলে এইরকমভাবে একটা স্টেটমেন্ট নিয়ে হাজির হওয়া এবং সেখানে কিন্তু আমরা কিন্তু খুবই দেখেছি যে চমৎকারভাবে তারা তাদের বিভিন্ন নারী প্রতিনিধিদেরকেও কিন্তু স্টেটমেন্ট দেওয়ার জন্য এবং তারা কিন্তু অনেকভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই একটা বিষয় দিয়ে আমি আলোচনাটার একটু সূত্রপাত করি যে অনেকদিন পর দেশে একটা নির্বাচন হচ্ছে, একটা সাসপেন্স, একটা ড্রামা, কে জিতবে না জিতবে সেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। কারা ভালো করবে, কারা কতটা আসন পাবে, কারা সরকার গঠন করবে, এই যে একটা ক্লাইম্যাক্স, এই যে একটা মানে অপেক্ষা, কেউ এখনো নিশ্চিত না, এটাই হচ্ছে আসলে গণতন্ত্র কিংবা ভোটের সৌন্দর্য। যে জিনিসটা আসলে আমরা গত মানে ১.৫ যুগেরও অধিক সময় ধরে কিন্তু আমরা কিন্তু এ ধরনের একটা নির্বাচনের কিংবা গণতন্ত্রের এই সৌন্দর্যটা কিন্তু আমরা কিন্তু হারিয়েছি এবং দেশের আমরা যারা একটু আগের নির্বাচনগুলো দেখেছি তারা যেমন হারিয়েছি, আর যারা আমি মনে করি যে গত ১৫-১৬ বছরে যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটার হয়েছে, তারা তো ভোটের এই যে পরিবেশটা, এই যে একটা সাসপেন্স, জয়-পরাজয়ের যে হিসেব-নিকেশ, মাঠ গরমের যে হিসেব-নিকেশ, এই জিনিসটা কিন্তু তারা কখনো দেখেই নেই। সুতরাং আমি এই বিষয়টাকে ১ম এ একটু ভালো লাগছে যে একটা ভোটের পরিবেশে আমরা এসছি এবং ভোট দেওয়া জিতা না জিতার ব্যাপারে কেউ এখনো নিশ্চিত না। আগে যেমন আমরা ১৪ সালে দেখেছি কে জিতবে আমরা কিন্তু জানতাম। ১৫৪ টা হয়ে গেছে। রাতের ভোট ১৮ সালে হয়ে গেছে। আমরা জানি কে জিতবে। সুতরাং এর আগে কিন্তু কখনোই কে জিতবে না জিতবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না। শুধু হয়তোবা কত বড় আকারে জিতবে, কত ছোট আকারে একটু ছাড় দিবে, এইটা হয়তোবা একটু হিসাব নিকাশ ছিল। যাই হোক, এখন আমি বলি যে এই সাসপেন্স বা ড্রামাটা কেন এসছে? কারণ আপনি যদি আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো সেগুলোকে যদি আমরা সঠিকভাবে রাজনীতি করার জন্য যদি ওপেন প্লেস দেই, রাজনীতি যার যার মতাদর্শ, যার যার কোয়ালিফিকেশন বা কোয়ালিটি নিয়ে রাজনীতি করার সুযোগ যদি দেই, তাহলে এ ধরনের একটা চিত্র আসাটাই স্বাভাবিক এবং এটাই কিন্তু ওয়েলকাম। ওয়েলকাম কেন বলছি? কম্পিটিশন হবে। এখন আপনি মনে করেন যে জামাতের যে উত্থান বলি আমি, জামাতের উত্থানের বিষয়েই তো কথাটা হচ্ছে মূলত। কারণ সত্যি কথা বলতে কি, জামাত সবসময়ই একটা আপরাইজিং কিংবা একটা নির্বাচনের মাঠে একটা বড় স্টেক হোল্ডার ছিল বলেই কিন্তু সবসময় কিন্তু আমার মনে হয় যে জামাতের পেছনে একটা রাজনীতি করার কিংবা তাদেরকে একটু দমিয়ে রাখার কিংবা অফসাইড করার এরকম একটা প্রচেষ্টা সবসময় হয়তোবা রাজনীতির মাঠে কিন্তু চালু ছিল। আদারওয়াইজ এই রাজনীতির মাঠে এই একটা দল এখন যে ফ্যাক্টর হয়ে উঠছে, আপনি আপনি দেখেন গত ১৬-১৭ বছর কেন, গত ২০ বছর জামাত কিন্তু রাজনীতির মাঠে কিন্তু সরব পদচারণা কিন্তু একেবারে নাই বললেই ছিল। ৫ টা লোক ১০ টা লোক কিন্তু কোথাও জামাত হলেও কিন্তু সেখানে আমরা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে দেখেছি। এবং বিভিন্ন ধরনের আমরা নাটক দেখেছি। সো এ ধরনের জিনিসগুলোর মাধ্যমে তারপরও এই দলটা যে এখন যে পর্যায়ে আসছে, এটা সত্যিকার অর্থে কিন্তু আমার দেশের জন্য কেন, এটা পশ্চিমা বিশ্ব বলেন সবার জন্য কিন্তু খুব একটা বিস্ময়ের ব্যাপার। যে এইভাবে কিন্তু সাপ্রেসড করে রাখার পরেও একটা দল কি করে এরকম পর্যায়ে আসতে পারে। এখন সাম্প্রতিক সময়ে আমি মনে করি যে জামাতের বিষয়ে একটা জিনিস এখন একটু জামাত অনেক বেশি কগনিজেন্স এ চলে এসছে। জামাতের যে পলিসি সামিট 2026 যেটা করলেন অ্যাজ পার রাইজিং বাংলাদেশ, আমি মনে করি যে সেই একটা কনফারেন্সের মাধ্যমে যে পলিসি ডায়ালগটা তারা করেছে, এই পলিসি ডায়ালগের মাধ্যমে জামাত শুধু বাংলাদেশের মানুষের সামনে না, পুরা বিশ্বের সামনে কিন্তু তারা তাদের যেই আইডিওলজি বলেন এবং সেই আইডিওলজিকে তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা কাজে লাগাবে, এই জিনিসটাকে তারা চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি মনে করি যে এই জায়গায় আমার মনে হয় বর্তমানে মাঠে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারাও তো বিভিন্নভাবে করছে। বাট আমি মনে করি যে এইরকম আন্তর্জাতিক পরিমণ্ডলে এইরকমভাবে একটা স্টেটমেন্ট নিয়ে হাজির হওয়া এবং সেখানে কিন্তু আমরা কিন্তু খুবই দেখেছি যে চমৎকারভাবে তারা তাদের বিভিন্ন নারী প্রতিনিধিদেরকেও কিন্তু
স্টেটমেন্ট দেওয়ার জন্য এবং তারা কিন্তু অনেকভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন বিষয়ে তারা কিন্তু সুযোগ করে দিয়েছেন। সেটাও কিন্তু একটা তাদের যে ওয়েমেন উইং যেটা আছে সেটাও যে কতটা অ্যাক্টিভ এবং কতটা যে কোয়ালিফাইড সেটাও তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। সুতরাং এই সামিটটা পলিসি ডায়ালগটার পরেই কিন্তু মূলত আমি মনে করি যে শুধু বাংলাদেশের বাইরে সবসময় তারা একটা কগনিজেন্সে ছিল। তারপর এইটার পরে কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এবং সবার চিন্তাধারার ভিতরে কিন্তু জামাত অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে। যেটা আমাদের মধ্যে একটা প্রচলিত ছিল যে আমরা খুব হোয়াইল আমরা বলতে শুনতাম যে জামাত যদি আজকে ক্ষমতায় আসে তাহলে ওই অর্থমন্ত্রী কে হবেন, অমুক মন্ত্রী কে হবেন, তাদের তো এরকম কেউ নাই। বাট আপনি সেই সেই পলিসি ডায়ালগে কিন্তু আপনারা কিন্তু দেখেন যে এমন কোনো সেক্টর কিন্তু তারা বাদ রাখে নাই যে যেই সেক্টরটাকে তারা জনগণের কাছে বিশ্বের সামনে এই স্টেটমেন্টগুলোকে তারা আমার মনে হয় একটু নালিফাই করার চেষ্টা করেছে। তারা তো দেখানোর চেষ্টা করেছে যে তারা কতটা কোয়ালিফাইড। এখন এই কারণেই আমার মনে হয় বর্তমানে আলোচনাটা একটু বেশি এসছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন এখন মাঠে কিন্তু আওয়ামী লীগ বিগত পতিত সরকার না থাকার কারণে কিংবা তাদের দলীয় কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা কারণে তারা কিন্তু নির্বাচনের মাঠে নাই। সুতরাং এই নির্বাচনের মাঠে যখন নাই তখন এই দলের যে একটা ভালো একটা অংশ তো ভোটার তো অবশ্যই আছে, তাদের তো একটা সমর্থক গোষ্ঠী তো অবশ্যই আছে। এই সমর্থক গোষ্ঠীটাকে আসলে দুটো দলই কিন্তু টানার জন্য তারা বিভিন্নভাবে উপস্থাপন করতেছে। হ্যাঁ, কোনোভাবে আমি কিন্তু উপেক্ষা করতে পারবো না, আমি কিন্তু ওই মতিউর রহমান ভাইয়ের মতো বলতে পারবো না যে এটা তৃণমূল পর্যায়ে ওনাদের ব্যক্তিগত বক্তব্য, না, কোনোভাবেই না। যখনই আমার ক্যাম্পেইনে আমার প্রার্থী বলেন কিংবা প্রার্থীর অনুসারীরা বলেন, যখন যেখানে যেভাবে স্টেটমেন্টটা দেবে সেটাই কিন্তু একটা তার দলকে কিন্তু হয় ওন করতে হবে, নয়তোবা তাদের আদর্শের বাইরে যদি যায় কিংবা তাদের স্টেটমেন্টের বাইরে যদি যায় তাহলে সেটাকে তারা নালিফাই করতে হবে, সেটার ব্যাপারে সঠিক বক্তব্য দিতে হবে, যিনি বলেছেন তার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিয়ে প্রমাণ করতে হবে সবার সামনে যে না এটা আমাদের বক্তব্য না, এটা ইন্ডিভিজুয়াল বক্তব্য। শুধু মৌখিকভাবে বলে দিলে হবে না। আমরা রাজনীতির মাঠে একটা প্রচলিত আছে যে কোনো বক্তব্য যখন তৃণমূল পর্যায়েও যদি ভালো বলে তখন কিন্তু তাকে সেটা আমরা দলীয় বক্তব্য নিয়ে নেই, বাট তৃণমূল পর্যায়ে যখন আবার খারাপ বলে তখন সেটাকে তার ব্যক্তিগত মতামত দিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু পাশ কাটানোর চেষ্টা করি। এই পাশ কাটানোর রাজনীতির কারণেই কিন্তু মাঠে কিন্তু অপ্রচলিত বা অগ্রহণযোগ্য অনেক ধরনের স্টেটমেন্টের কিন্তু অবতারণা হয়। যেমন একটা ছোট উদাহরণ দেই, যদিও এই প্রসঙ্গটা পরে আসবে, বাট জাস্ট প্রাসঙ্গিক ক্রমে বলি যে ফ্যামিলি কার্ড, আমি এমনও ভিডিও দেখেছি যে প্রচারণা হচ্ছে ফ্যামিলি কার্ডটা এটিএম বুথে ঢুকালে টাকা বের হয়ে আসবে আপনার। এটা কি কখনো এটা কি কোনো বক্তব্য হলো? ডেফিনেটলি এ ধরনের মিসকনসেপ্ট বা যে প্রচার করছেন সেও যেমন জানে না, যারা প্রচার করার দায়িত্ব দিচ্ছেন তারাও কতটুকু জানে না আমি সন্দিহান, আর যাদের কাছে বলছেন তারা বিভ্রান্ত। সুতরাং এটা একটা কেমন যেন একটা মানে গোজামিল টাইপের হচ্ছে এটা প্রচারণার ক্ষেত্রে। সুতরাং এই জিনিসগুলো আসে। এখন যদি আপনি যদি মনে করেন যে জামাতে ইসলামীর যে ব্যাপারে যে কনসার্নটা, আমরা জানি যে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত জামাতের একটা প্রতিনিধি দলকে তারা ইনভাইট করেছে। তারপরে ইউএস এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বলেন কিংবা তাদের সাথে একটা কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই ভাই, আমাদের দেশের ক্ষমতার পালাবদল বলেন, রাজনীতিতে পশ্চিমা দেশের একটা ভালো একটা ইমপ্যাক্ট কিন্তু আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবসময়ই তারা অ্যাক্টিভ, বিকজ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু ভারতের একটা স্বার্থ জড়িত আছে। তারা কিন্তু সারা জীবন যতই তারা বলুক না কেন, বিগত সরকারের আমলে কিন্তু যতগুলো নির্বাচন হয়েছে সেখানে যতই খারাপ নির্বাচন হোক না কেন, যখনই তাদেরকে বলা হয়েছিল তারা বলেছিল এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার না, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ, বিকজ তারা আভ্যন্তরীণ ব্যাপার বলে তখন পাশ কাটিয়েছিল, কারণ তাদের প্ল্যান অনুযায়ী কিন্তু ইলেকশনটা হচ্ছে বলে তাদের কোনো সে ছিল না। আজকে যখন তাদের প্ল্যান অনুযায়ী যখন নির্বাচন হচ্ছে না, আজকে যখন দেখা যাচ্ছে যে তাদের সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে, তাদের প্ল্যানের বাহিরেও কিন্তু অন্যান্য পাওয়ারফুল আরো কিছু নেশন বলেন, চায়না বলেন, টার্কি বলেন, পাকিস্তান বলেন এবং ইউএসএ বলেন, হ্যাঁ, তাদের যখন ইনফিল্ট্রেশন হয়ে গেছে তখন কিন্তু ওই যে হর্ষবর্ধন শৃঙ্গলার মতো উনি কিন্তু একটা স্টেটমেন্ট নিয়ে এসছেন কিংবা একটা ন্যারেটিভ উনি কিন্তু নিয়ে এসছেন যে জামাত তখনই মাত্র ক্ষমতায় আসবে যখন বাংলাদেশের ইলেকশনটা করাপ্টেড হবে, অর্থাৎ ইলেকশনটা সঠিকভাবে পরিচালিত হবে না। এই এই স্টেটমেন্টটা নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে
বর্তমান জরিপগুলোতে কিংবা মানুষের যেই মাঠ পর্যায়ে যে তারা হয়তোবা মনে করছেন কিংবা জরিপগুলোর ফলাফলটাকে জামাতের যে আপরাইজিং সেই জিনিসটাকে তো ইন্ডিকেট করছে, যে কারণে তারা এই ন্যারেটিভটা আগেই আনার চেষ্টা করছেন। আমি মনে করি এটাকে একটা জনগণের কাছে একটা কনসেপ্ট, একটা মেসেজ থ্রো করে দেওয়া, যাতে ভবিষ্যতে তারা এটার উপরে ডিপেন্ড করে আরো কিছু ন্যারেটিভ, তারা ন্যারেটিভ 1 2 3 4 তারা যাতে মাঠ পর্যায়ে আনতে পারে। আগের থেকে বলে দিয়েছে যে জামাত তখনই আসবে যখন এই ইলেকশনটা করাপ্টেড ইলেকশন হবে। সুতরাং এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ভোটটাকে যতটা সুষ্ঠু সুন্দর করা যায়, এটাকে মাঠ পর্যায়ে সুষ্ঠু সুন্দর করা। সেটার জন্য যেমন সরকারের নির্বাচন কমিশন আছে, ডেফিনেটলি নির্বাচন কমিশন সব দলই বলবে, আমরা সারা জীবন শুনে এসেছি, বিএনপি এখন বলবে নির্বাচন কমিশন বায়াস, জামাত বলবে অমুকের দ্বারা বায়াস, সবাই সবার কথা বলবে। সবাই চাচ্ছে নির্বাচন, যে যখনই নির্বাচন করতে আসে অন্য দলের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন পরিচালিত হয়, তারা কোনো সাপোর্ট পায় না। এটা আমাদের একটা স্বাভাবিক চিত্র, আমি এই কথার সাথে কোনো স্টেটমেন্ট নিব না। তবে সরকারের উচিত হবে তারা তাদের যে বায়াসনেস সেটাকে না রেখে নিরপেক্ষভাবে নির্বাচনটাকে সম্পন্ন করা, এবং মাঠ পর্যায়ে আমি মনে করি আমাদের যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবার উচিত হবে যে একটা সুন্দর নির্বাচনের ধন্যবাদ। আমাদের গণতন্ত্রটাকে ফিরিয়ে দেওয়া। আর আমরা যদি ফিরিয়ে দিতে পারি, ভুল হোক, খারাপ হোক, মন্দ হোক, শত যাই কিছু হোক না কেন ভাই, দেশটা আমাদের, সরকার হবে আমাদের, আমরাই সংশোধন করে নেব, আমরাই আমাদের সরকার গঠন করব, আমাদের সিদ্ধান্ত আমরা নেব, পররাষ্ট্র নীতিও আমাদের হবে, সবকিছু আমাদের হবে। সুতরাং বাইরের কোনো দেশের এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা কানে না নিয়ে আমরা উচিত আমাদের এই নির্বাচনটাকে সুন্দরভাবে সম্পন্ন করা এবং সবাইকে সঠিক জবাব দিয়ে আমরা আমাদের যোগ্য প্রার্থীদেরকে নিয়ে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সরকার গঠন করা।